নমস্কার, শুভ সন্ধ্যা। আজ অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু স্মারক বক্তৃতা। যেমনটি আপনারা জানেন যে আমরা ইনস্টিটিউটের রীতি অনুযায়ী বক্তৃতা শুরুর একেবারে গোড়ার দিকে যার নামে বা যার নামাঙ্কিত এই সন্ধ্যাটি তার সম্পর্কে সামান্য দু চারটি কথা জেনে নেব। বর্তমান বঙ্গ সংস্কৃতির অন্যতম অগ্রণী পুরুষ শঙ্করী প্রসাদ বসুর জন্ম ২১শে অক্টোবর ১৯২৮ খ্রিস্টাব্দে হাওড়া শহরে। পিতা নরেন্দ্রনাথ বসু এবং মাতা মনোরমা দেবী। তাঁদের আদি বাসস্থান হুগলি জেলার নতিবপুর গ্রামে। জীবিকার প্রয়োজনে নরেন্দ্রনাথ গ্রাম ছেড়ে প্রথমে হাওড়ার রামকৃষ্ণপুরের আচার্যপাড়া লেনে, পরে কৈলাস বসু লেনের ভাড়া বাড়িতে সপরিবার ছিলেন। এই দ্বিতীয় বাড়িতেই শঙ্করী প্রসাদের জন্ম। দুর্গাপূজার সপ্তমীর দিনে জন্মের কারণে তার নাম হয় শঙ্করী প্রসাদ। তিনি নরেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র সন্তান। শঙ্করী প্রসাদের ৫ বৎসর বয়সে পিতা নরেন্দ্রনাথ খুরুট অঞ্চলের ১ নম্বর নস্করপাড়া লেনে বাড়ি তৈরি করেন। বাড়ির কাছে রামগোপাল পণ্ডিতের পাঠশালায় শঙ্করী প্রসাদের প্রাথমিক শিক্ষার সূচনা। সরস্বতী ইনস্টিটিউশন, পরে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, রিপন কলেজ যেটি বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সর্বত্র উজ্জ্বল আলো ছড়িয়েছিলেন তিনি। ১৯৫০ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের এমএ পরীক্ষায় শঙ্করী প্রসাদ প্রথম শ্রেণীতে প্রথম হন। কেবল লেখাপড়ার জন্যই শিক্ষকদের অত্যন্ত প্রিয় ছিলেন তা নয়, খেলার মাঠের আকর্ষণ তাকে দর্শকদের কাছে প্রিয়তর করেছিল। সাহিত্য ও ইতিহাস ছিল তাঁর ভালোবাসার সম্পদ। সেই মগ্নতা তাঁর সারা জীবন তিনি সানন্দে বহন করেছেন। শঙ্করী প্রসাদের মনোজীবন গঠনের পিছনে হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে বারংবার উল্লেখ করেছেন। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ এবং বেলুর মঠের দ্বিতীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবানন্দের আশীর্বাদে এই আশ্রম স্থায়ীভাবে গড়ে উঠেছিল। কখনো আশ্রমের গ্রন্থাগারে, কখনো আশ্রমের মাঠে ভলিবল, ক্রিকেট খেলায় তাকে সোৎসাহে অংশগ্রহণ করতে দেখা যেত। বিখ্যাত হবার পরেও গৌরবের সঙ্গে সেসব দিনের উল্লেখ করতেন। আরে, আমি তো খেলার মাঠের মানুষ, পাকে চক্রে এখন লেখাপড়া করতে হয়। খেলাধুলো নিয়ে থাকতাম, ওটাই বেশ ছিল। স্কুলের মাস্টারমশাই হবার স্বপ্ন ছিল, সেখান থেকে অনেক দূরে এসে গেছি। অন্যদিকে দীর্ঘ ৫০ বছরের বেশি আশ্রম সম্পাদক মৃগেন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাদলবাবুর প্রয়াণের পর আশ্রমের হাল কার্যত তিনিই ধরেন। আর জীবনের মধ্যপর্ব থেকে শেষ পর্যন্ত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সঙ্গে ছিল তার আত্মিক যোগাযোগ। শঙ্করী প্রসাদের কর্মজীবন শুরু হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে, ক্রমে হাওড়া দীনবন্ধু কলেজ, হাওড়া গার্লস কলেজ, আমহার স্ট্রিট সিটি কলেজ, বঙ্গবাসী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন। ১৯৯৩ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় রামতনু লাহিড়ী অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণের পর আমৃত্যু রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের স্বামী বিবেকানন্দ আর্কাইভসের ডিরেক্টর এবং নিবেদিতা চেয়ারে অধিষ্ঠিত ছিলেন। ১৯৬১ খ্রিস্টাব্দে বীরেন্দ্র মোহন গোস্বামী এবং ক্ষণপ্রভা গোস্বামীর প্রথমা কন্যা শ্রীমতী মায়ার সঙ্গে শঙ্করী প্রসাদের শুভ বিবাহ সুসম্পন্ন হয়। ৬৪ খ্রিস্টাব্দে তাদের প্রথম পুত্র সুদীপ ও ৬৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় পুত্র শঙ্খের জন্ম। ৬৪ খ্রিস্টাব্দে তিনি ১ বি ওলাবিবিতলা লেনে নিজস্ব বাড়ি নির্মাণ শুরু করেন। ১ নম্বর নস্করপাড়া লেনের পৈতৃক আবাসে তাঁর ক্রিকেট সাহিত্যের জন্ম এবং বিবেকানন্দ চর্চার উন্মেষ। আর ১ বি ওলাবিবিতলা লেনের বাড়িতে তার বিবেকানন্দ চর্চার বিকাশ ও পরিণতি লাভ। সেই অর্থে এই বাড়ি আজ ঐতিহাসিক গৃহে পরিণত। প্রায় ৬০ বছর ধরে সমস্ত শরীর মন দিয়ে রামকৃষ্ণ আন্দোলন সহ বিবিধ সাহিত্য বিষয়ে অধ্যাপক শঙ্করী প্রসাদ সুকঠোর গবেষণা করেছেন। এসবের বাইরে সঙ্গীত রচনা, গীতনাট্য রচনাও আছে। আত্মক্ষয়কারী, অমানসিক পরিশ্রমী গবেষণার এমন উদাহরণ পাওয়া দুষ্কর। প্রতিভার গৃহিণীপনা তার মধ্যে পুরো মাত্রায় বর্তমান ছিল। খেলার সাহিত্য থেকে সাহিত্যের খেলায় তার সাবলীল পদচারণা দেখা গেছে।
মৌলিক চিন্তা শক্তির অধিকারী শঙ্করী প্রসাদ যে কোনো বিষয়ে নতুন মাত্রা যোগ করতেন অনায়াসে। বিষয়ের ওপর বহু কৌণিক আলোক সম্পাতের ক্ষমতাও ছিল করায়ত্ত। বছরের পর বছর সম্পূর্ণভাবে জগৎ বিচ্ছিন্ন হয়ে তিনি গবেষণা করেছেন। তার গবেষণার অনেক প্রকরণ পদ্ধতি তাঁর নিজেরই উদ্ভাবিত। সব মিলিয়ে 50টিরও বেশি গ্রন্থের রচয়িতা ও সম্পাদক তিনি। গবেষণাকালে শঙ্করী প্রসাদ বেশ কয়েকজন নিবেদিত প্রাণ গবেষণা সহায়ক পেয়েছিলেন, যেমন সুনীল বিহারী ঘোষ, বিমল কুমার ঘোষ, লক্ষ্মীকান্ত বড়াল, বিশ্বনাথ বসু, শান্তিরঞ্জন ঘোষাল, রমাপ্রসন্ন ভট্টাচার্য এবং সোমনাথ মুখোপাধ্যায়। এরা ছাড়াও আরও অনেকে কিছু না কিছু সাহায্য তাঁকে করেছেন। শঙ্করী প্রসাদের কলম সর্বদাই তাঁদের স্বীকৃতি দিয়েছে। সন্দেহ নেই রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রতি ভালোবাসা এদের এই কাজে টেনে এনেছিল। কিন্তু এটাই সব নয়। শঙ্করী প্রসাদ এদের মধ্যে এই ভাব সঞ্চার করে দিতে পেরেছিলেন যে এ কাজ কারোর একার নয়। কলম একজন মানুষের হাতে আছে এ কথা সত্য, কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয় যুগের মহাকাব্য, মহাজীবনের গাথা। সেটাই রামকৃষ্ণ যুগের কর্মযুগ। ৩রা জুলাই 1951 খ্রিস্টাব্দে সাহিত্যিক মুজতবা আলী হাওড়া বিবেকানন্দ স্কুলের অনুষ্ঠানে এসে শুভেচ্ছা বাণীতে লিখেছিলেন, আমি আশা করি আপনাদের বিদ্যায়তনের কোনো ছাত্রই একদিন স্বামীজি কিংবা শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে প্রামাণিক পুস্তক লিখে তাঁর গুরুদক্ষিণা দেবে। তার উপর আমার আন্তরিক আশীর্বাদ রইল। মুজতবা আলী এই শুভেচ্ছা বাণী লেখার আগে শঙ্করী প্রসাদ MA পাশ করেছেন। বিবেকানন্দ আরও আগে তার মাথায় চেপেছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সূত্রে রামকৃষ্ণ মঠের বরণীয় সন্ন্যাসীদের জীবন ও সাধনার সঙ্গে তাঁর পরিচয় ঘটে, যাদের মধ্যে ছিলেন শ্রীমৎ স্বামী ওঙ্কারানন্দজি, স্বামী বীরেশ্বরানন্দজি, স্বামী গম্ভীরানন্দজি, স্বামী ভূতেশানন্দজি, স্বামী রঙ্গনাথানন্দজি, স্বামী লোকেশ্বরানন্দজি, স্বামী গহনানন্দজি, স্বামী আত্মস্থানন্দজি প্রমুখ। ভগিনী নিবেদিতা বিষয়ে গবেষণার সময় প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা, প্রব্রাজিকা মোক্ষপ্রাণাজি এবং অন্যান্য মাতাজিদের স্নেহ শুভেচ্ছা শঙ্করী প্রসাদ গভীর শ্রদ্ধায় বারংবার স্মরণ করেছেন। রামকৃষ্ণ সংঘের মুখপত্র উদ্বোধন যেমন দীর্ঘকাল তার কলমের ধারা বহন করেছে, তেমনি সারদা মঠের মুখপত্র নিবোধত সম্পর্কে তার বিশেষ মমতা ছিল। স্বদেশ এবং বিদেশ শঙ্করী প্রসাদের এই গবেষণার স্বীকৃতি প্রদান করেছে। বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। সাহিত্য একাডেমি পুরস্কার, বিবেকানন্দ পুরস্কার, আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, শরৎ পুরস্কার, জগত্তারিণী মেডেল, সরোজিনী বসু মেডেল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেকচারশিপ পুরস্কার, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির শতবার্ষিকী পুরস্কার ইত্যাদি। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সাম্মানিক ডিলিট উপাধি পেয়েছেন। নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বঙ্গ সম্মেলনের আমন্ত্রিত অতিথিরূপে দুবার আমেরিকা গিয়েছেন। হাওড়ার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের ট্রাস্টি ছিলেন। ভারতের বিভিন্ন প্রান্তে ও বাংলাদেশে বক্তা হিসেবেও তিনি ভাষণ প্রদান করেছেন। 4 জুলাই তারিখে স্বামীজির মহাসমাধি, তার দুদিন পর অর্থাৎ 6 জুলাই 2014 খ্রিস্টাব্দে 86 বৎসর বয়সে শঙ্করী প্রসাদের চলে যাওয়া যেন বিধি নির্দিষ্ট। প্রতিভা সম্পন্ন মানুষের মূল্যায়নের জন্য কালো ব্যবধানের প্রয়োজন হয়। শঙ্করী প্রসাদ বসুর ক্ষেত্রেও তা সত্য। তাই তার অনুরাগী বৃন্দ অপেক্ষা করে থাকবেন ভাবি কালের দিকে। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু স্মারক বক্তৃতা শিকাগো বেদান্ত কেন্দ্রের প্রাক্তন অধ্যক্ষ স্বামী তথাগতানন্দজি এবং অধ্যাপক বসুর স্ত্রী মায়া বসু ও তার 2 পুত্র অধ্যাপক শ্রী সুদীপ বসু ও ডক্টর শ্রী শঙ্খ বসুর পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। তাঁর পৌত্রদ্বয় মৌসুমী, অনিন্দিতা, সোমক, সমীককেও আমরা স্বাগত জানাই। আজ এই স্মারক বক্তৃতা প্রদান করবেন শ্রী তরুণ গোস্বামী। তিনি কোঅর্ডিনেটিং এডিটর দ্য স্টেটসম্যান। তার আলোচনার বিষয় সবার মনে বিবেকানন্দ। পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, উপস্থিত সুদীপবৃন্দ, একটু শঙ্করবাবুর সম্বন্ধে বলে নিজের বক্তৃতায় চলে যাব। 1980 সাল, তখন 11-12 ক্লাসে পড়ি।
স্বামী লোকেশ্বরানন্দজি পরিচয় করে দেন শঙ্করীবাবুর সঙ্গে। আলোচনা হয় কতটা স্বামীজি পড়েছি। যখন শুনলেন যে আমি শিবানন্দ হলে সহাস্য বিবেকানন্দ তিনি যখন বক্তৃতা আকারে দিচ্ছেন, তখন উপস্থিত থাকতাম, খুব খুশি হলেন। আরও খুশি হলেন যখন শুনলেন যে লালবল লারুট এবং নট আউটের পাতার পর পাতা আমি মুখস্থ বলতে পারি। তারপর আত্মীয়তা বাড়ল, যুব সম্মেলন শুরু হলো। বিভিন্ন জায়গায় অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু, অধ্যাপক নিমাই সাধন বসু, অধ্যাপক সুভাষ বন্দ্যোপাধ্যায়, চন্দন রায়চৌধুরী, আমরা যেতাম। ঘনিষ্ঠতা বেড়েই চলল। শুধু সেটা স্যারের ক্ষেত্রে আটকে গেল না, তার দুই পুত্র এবং মাসিমা সবাইকেই খুব ভালো করে চিনতাম। আমি শুধু তিনটে স্মৃতির কথা উল্লেখ করব। শারদামার জন্মের সার্ধশতবর্ষ খুব বড় করে পালন করা হয়েছিল দেওঘর রামকৃষ্ণ মিশনে। তখন অধ্যক্ষ ছিলেন দেওঘর রামকৃষ্ণ মিশনের, বর্তমান যিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ, শঙ্করীবাবু, নিমাইবাবু এবং স্বামী প্রভানন্দজি। এই তিনজনের গভীর বিবেকানন্দী আলোচনা অনেক রাত্রির অবধি চলেছিল এবং তার সাক্ষী ছিলাম, শুনেছিলাম। একবার লোকেশ্বরজি ঘরে রয়েছি, আলোচনা করছি, তখন শঙ্করীবাবু ঘরে এলেন, এসে বললেন, আমার পিঠে হাত দিয়ে বললেন, জানেন মহারাজ, একবার খুব একটা ঝড় উঠেছে একটা নদীতে এবং নৌকাটা প্রায় ডুবে যায় আর কি। সেখানে পাঠক এবং লেখক উপস্থিত। হঠাৎ ভগবান সামনে এসে বললেন যে দুজনের মধ্যে একজন বাঁচবে, হয় পাঠক নয় লেখক। তখন লেখক বলেছিলেন পাঠকই বেঁচে থাক, কারণ তার মধ্যে দিয়ে আমি চিরকাল বেঁচে থাকব। এই বলে মহারাজকে বললেন যে মহারাজ, যা লিখছি এই বালকটি পুরোটাই মুখস্থ করে ফেলছে। তো মহারাজ খুব হেসেছিলেন, আশীর্বাদ করেছিলেন। আর তৃতীয় আশীর্বাদটি বড় সাংঘাতিক। স্বামীজির তিথি পুজো 1981 সাল, বেলুড় মঠে হঠাৎ শঙ্করীবাবুর সঙ্গে দেখা, ভরত মহারাজের কাছে নিয়ে গেলেন। ভরত মহারাজের কাছে যেতেই মন্টুবাবু আমার দুজনের হাতে দুটো আপেল দিলেন। শঙ্করীবাবু কাল বিলম্ব না করে ভরত মহারাজকে বললেন, মহারাজ, এই বালকটিকে শেখাচ্ছিলাম সাধুর কাজ হচ্ছে দান আর আমাদের গ্রহণ। বিষয়ে চলে যাই। সবার মনে বিবেকানন্দ। এই কথা বললেই কিছু লোক বলবেন সবার মনে তো বিবেকানন্দ নেই। হোয়াটসঅ্যাপ খুললে, ফেসবুক খুললে স্বামীজির তুমুল সমালোচনা পড়া যায়। স্বামীজির সময়ও তিনি সমালোচিত হয়েছিলেন। কায়স্থর ছেলে সন্ন্যাসের অধিকার নেই অনেকে বলেছিলেন। অনেকে মারা যাওয়ার পর বলেছিলেন বেলুড় মঠের মাংস ভক্ষণকারী সন্ন্যাসীটি মারা গেছেন। আরও সমালোচনা হয়েছিল। তো স্বামীজি একটি অপূর্ব চিঠি লিখেছিলেন ক্ষেত্রীর মহারাজাকে 1895 সালে আমেরিকা থেকে। সেখানে তিনি লিখছেন যে যাদের কাছে ভোগটা হচ্ছে জীবন, ক্ষমতা হচ্ছে জীবন, যারা সৈন্যদল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আক্রমণ করে, যারা নানাভাবে অহংকার প্রকাশ করে, ভারতবর্ষ চিরকাল তাদের কাছে মরুভূমি। সেই মরুর ঝড় তারা সহ্য করতে পারে না। কিন্তু যারা আত্মানুসন্ধানে ডুবে যান, যারা ভোগ ত্যাগ করে বহুজন হিতায় জীবনযাপন করেন, তাদের কাছে ভারতবর্ষ চিরকাল প্রাণের বস্তু। বিবেকানন্দ এবং ভারতবর্ষ হচ্ছে সমার্থক। সিস্টার ক্রিশ্চিন বলছেন যে স্বামী যখন ইন্ডিয়ায় 5টি অক্ষর শব্দের ব্যবহার করতেন, তার মধ্যে থাকতো প্রেম, তার মধ্যে থাকতো ভারতবোধ, এবং যারাই তার কাছে এই বর্ণনা শুনত তারাই ভারতের প্রেমে পড়ে যেত। স্বামীজির এক বন্ধু সিস্টার নিবেদিতাকে লাহোরে স্বামীজির ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক কি সেটি বলতে গিয়ে অপূর্ব কথা বলেছিলেন। ইন্ডিয়া ওয়াজ স্বামীজি's greatest passion. The thought of India was virtually an obsession with him. India throbbed in his breast. India beat in his pulses. India was his daydream. India was his nightmare. Not only that, he became India. He was the embodiment of India in flesh and blood. He was India. He was Bharat. স্বামীজি প্রথমবার পাশ্চাত্য থেকে কলকাতায় ফিরলেন। তাকে সম্বর্ধনা দেওয়া হলো শোয়াবাজার রাজবাড়িতে। সেই বক্তৃতার শুরুতে স্বামীজি বলেছিলেন, one wants to lose the individual in the universal. One renounces, flies off, and cuts himself off from all the associates of the body and the past. One works hard even to forget that he is a man. Yet in the heart of his heart, one string vibrating, one whisper which always tells him, east or west, home is best. স্বামীজির কাছে ভারতবর্ষই ছিল প্রাণের ধন। এই মানুষকে
মনে স্থান না দিয়ে রাখা যায় না। ব্রজেন্দ্রনাথ শীল বলছেন স্বামীজির কথা, ছাত্রজীবনের দুজনের পরিচয়, বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত এক প্রেরণাদিব্য বোহেমিয়ান। অসাধারণ একজোড়া চোখ, সেই চোখেরও বর্ণনা আছে। পাশ্চাত্যের কাগজ লিখল মধ্যরাত্রের শান্ত আকাশের মতো চোখ, ঘণ্টার ধ্বনির মতো কণ্ঠস্বর, স্পন্দিত ওষ্ঠ, দ্রুত চকিত গতি। যখন বুকের ওপর হাত জোড়া করে দাঁড়ান তখন পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেই তাকে অনুকরণ করে। আবার বলা হলো বুদ্ধিতে ব্যঞ্জনায়, পরিহাসে করুণায় দীপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তাহা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী। সেই দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহারও অব্যাহতি ছিল না। যেখানেই স্বামীজি গেছেন সেখানেই তাকে রাজা হিসেবে গ্রহণ করা হয়েছে। জামশেদজি টাটা জোসেফিন ম্যাকলাউডকে বলেছিলেন যে যখন স্বামীজি হেঁটে যাচ্ছেন জাপানের রাস্তা দিয়ে ইয়োকোহামা, তখন সবাই মনে করছে যেন বুদ্ধ হেঁটে চলেছেন রাস্তা দিয়ে। এবং এই যে অসাধারণ একটি ব্যক্তিত্ব, ফ্রান্সিস লেগেটের বাড়ির কাজের লোকটি বলেছিলেন, আপনি যাই বলুন, আপনি যে পোশাকেই থাকুন, আসলে কিন্তু আপনি একজন রাজা। রোমারোলা তার বইতে লিখলেন, among its flotsam and jetsam, he was nothing but a nameless sannyasin with a saffron robe among 1,000 others. But the fires of genius burned in his eyes. He was a prince despite all disguise. এই যে রাজা, রাজার স্বপ্ন ছিল ভারতবর্ষ। স্বামীজির আগে যারা বিদেশে গেছেন তারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে গেছেন। মহাত্মা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরাজি, অরবিন্দ ঘোষ, সুভাষ বোস, তাদের উদ্দেশ্য ছিল হয় ব্যবসা বাণিজ্য বাড়ানো, নয় চাকরির পরীক্ষা দেওয়া। এই মানুষটি প্রথম ভারতবর্ষের কথা বিদেশে গিয়ে শোনালেন। এটি 30 বছরের ছেলে শিকাগোয় দাঁড়িয়ে বললেন, চিহ্নিত করলেন তাদের যারা পৃথিবীর বুকে আঘাত আনছে। এইভাবে এত আন্তরিকভাবে 1893 সাল কেন, এখনও কেউ সমাজকে বিশ্লেষণ করেনি। 1893 সালের 11ই সেপ্টেম্বর যা বলেছিলেন, 2024 সালের 14ই আগস্ট একই রকমভাবে প্রযোজ্য। সেক্টারিয়ানিজম, bigotry and its horrible descent and fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilizations and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. এটি চিঠিতে 1895 সালে স্বামী ব্রহ্মানন্দকে লিখছেন, আমার একটাই দোষ, আমার মতো অসাম্প্রদায়িক পৃথিবীতে বিরল। এবং এই যে মানুষের জন্যে কান্না, যে মানুষ রক্তাক্ত হচ্ছে, যে মানুষ অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এবং যারাই পৃথিবীর বুকটাকে আঘাত হেনেছে, আকাশ বাতাস বারুদের গন্ধে ভরিয়ে দিয়েছে, স্বামীজি চিহ্নিত করেছিলেন তাদের। এবং শেষ বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, আগামী দিনে সব ধর্মের উপর লেখা হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান ও শান্তি। কিন্তু আমাদের নজর যে বক্তৃতাটি এড়িয়ে যায় সেটি হচ্ছে 20শে সেপ্টেম্বর 1893 সালে বলা, রিলিজিয়ন নট দি ক্রাইং নিড অফ ইন্ডিয়া। তিনি বলছেন, ভারতবর্ষে পাদ্রীরা আসেন, সেখানে তৈরি করেন চার্চ, মৃতদেহের পাহাড় জমে। আমাদের দেশে ধর্মের প্রয়োজন নেই, প্রয়োজন রুটির। একটি অভুক্ত মানুষকে ধর্মের কথা শোনানো মানে তাকে অপমান করা। এবং যখন তিনি 19শে সেপ্টেম্বর পেপার অন হিন্দুইজম বলেছিলেন, সেখানে তিনি সর্বজনীন ধর্মের কথা বলেছিলেন। এবং সেই ধর্ম পাপী ও সাধু, পুরুষ এবং নারী সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। অসাধারণ। আমাদের দুর্ভাগ্য যে আমরা এই ধর্মটিকে এ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারলাম না। আমাদের দুর্ভাগ্য, স্বামীজি ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি বলতে যা বলেছিলেন আমরা সেখানে পৌঁছতে পারলাম না। কিন্তু মানুষের জন্যে এত ভাবনা, মানুষের জন্য এত কান্না কেউ করে না। পাশ্চাত্যে গেছেন, ভালো মন্দ খেয়েছেন, প্রচুর সম্মান পেয়েছেন, সেখানে দাঁড়িয়ে কেউ আবার দেশের কথা বলে নাকি? 1894 সালে বরানগরে চিঠি এলো, গুরুভাইদের লেখা, গ্রীষ্মকাল, একটা বড় চালা চাই,
বরানগরে অনেক গরিব গুরব আছে, তাদের জুটিয়ে আনা চাই। তারপর ম্যাজিক লণ্ঠন দিয়ে গ্লোব দিয়ে তাদের পড়াতে হবে। ওসব পুঁথি পাত্রার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দাও। যদি পারো তবে বুঝবো তোমরা মরদ আমার কাজে আসবে। তখন তো বিখ্যাত হয়ে গেছেন শিকাগোতে। সম্পূর্ণ অজানা ভবিষ্যৎ, জানেন না কি হবে। বম্বে থেকে জাহাজে উঠেছেন, ইয়োকোহামায় পৌঁছেছেন এবং সেখান থেকে পাশ্চাত্যে রওনা হবেন। তার প্রাক্কালে চিঠি লিখলেন মাদ্রাজের গুরু ভাইদের, মাদ্রাজের শিষ্যদের, বন্ধুদের। ভারতবর্ষ সহস্র যুবকের বলি চায়, যারা দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হবে, যাদের অসহায় মুখে অন্নদান করবে, যাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে এবং আমাদের পিতৃপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবিতে উপনীত হয়েছে তাদের উন্নতির অসীম চেষ্টা করবে। 1894 সালেও মানুষের জন্য কান্না, 93 সালেও মানুষের জন্য কান্না। শরীর চলে যাওয়ার আগে নিবেদিতাকে বলেছিলেন, আমার কোনো ধর্মমত প্রচার করার ইচ্ছে নেই, দেশের মানুষ যাদের দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারে সেই চেষ্টাই করেছি। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, যদি বেদান্তে বিশ্বাস করিস মানুষের কাছে যা, তাদের বল তোমাদের ভেতরই সব শক্তি এবং ব্যবসা বাণিজ্যের কথা বল, ঘরকন্যার কথা বল। শরৎচন্দ্রকে বলেছিলেন, কি মাস্টারি করছিস? মাস্টারি করতে করতে গরু হয়ে যায়। পাশ্চাত্যে যা, ও দেশের মেয়েরা বেনারসি শাড়ি গাউন করে পড়তে ভালোবাসে। আমি রেকমেন্ড করছি, দেখবি শাড়ি কিনবে, যদি জন্মেছিস তবে একটা দাগ কেটে যা। এই যে বেঁচে থাকা, এটি হচ্ছে বিবেকানন্দের সবচেয়ে বড় শিক্ষা। সিস্টার নিবেদিতা স্বামীজি চলে যাওয়ার পর বলেছিলেন, আমাদের যিনি গুরু তিনি জীবন থেকে পালিয়ে যেতে শেখাননি, জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন। জীবন যে ভালোবাসা যায় সেটি অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন স্বামীজি। শিষ্য জিজ্ঞেস করলেন, ওদেশ তো মাতিয়ে এলেন, এখানে বক্তৃতা করেন না কেন? স্বামীজি বলেন, কি বলবো তোদের, তোদের দেহে বল নেই, মস্তিষ্কে সাহস নেই। ওদেশের মানুষ ভোগ করেছে তাই তারা বেদান্তর দিকে যাচ্ছে। আগে কিছুটা ভোগ করতে শেখ, তারপর বেদান্তর ভালো করে বুঝতে পারবি। ভোগ করতে কিছুটা শিখলে যে বেদান্ত বোঝা যায়, এ আমাদের দেশে বলা হয়নি। বলা হচ্ছে, দেখো বাবা, ভারতীয় জীবন হচ্ছে ভোগ বর্জিত। এই যে আমরা একটা ভুল মিথের মধ্যে ছিলাম, ফলে হচ্ছে যে মুহূর্তে ভোগের দরজা খুলে গেল, সঙ্গে সঙ্গে বয়স নির্বিশেষে আমরা ভোগের মধ্যে ডুবে গেলাম। যতক্ষণ না পকেট দিয়ে খাওয়া আপেলটা বেরিয়ে আছে, যতক্ষণ না দামি চশমা চোখে উঠছে, যতক্ষণ না হাঁসপাপি জুতো পায়ে পরা হচ্ছে, ততক্ষণ আমরা কিছুতেই নিজেদের জাতে উঠেছি বলতে পারলাম না। সব স্তরে হলো। দাদু এবং নাতি ডুবে গেলেন মোবাইলের মধ্যে, ভোগটা ছিল তো ভেতরে। তাই বিবেকানন্দ বলেছিলেন, কিছুটা ভোগ কর, তাহলে বেদান্ত ভালো করে বুঝতে পারবি। এই যে নতুন ব্যাখ্যা, আচার্য শঙ্করের কথা বলতে গিয়ে শিষ্যকে বলেছিলেন, শঙ্কর মহাপণ্ডিত, হৃদয়ের খামতি ছিল, ব্রাহ্মণের অহংকার ছিল। স্বামীজি হৃদয়ের খামতি বুঝতেন কিসে? সে মানুষের জন্যে কাঁদে কিনা। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তি দিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে এবং সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতেই সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক সে তো যুদ্ধের অঙ্গসজ্জা। কস্মিন কালে কেউ এই সন্ন্যাসীর সংজ্ঞা দেয়নি। স্বামীজির যারা শিষ্য ছিলেন, স্বামী কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ, তারা মহা বিপদে পড়েছিলেন উত্তরাখণ্ডে, যখন দেখা গেল যে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা করার জন্য বাক্স নিয়ে চলেছেন, অসুস্থ মানুষের মলমূত্র পরিষ্কার করছেন, তাদের ভাঙি সাধু বলে আখ্যা দেওয়া হলো। পরে তাদের সানন্দে গ্রহণ করা হয়েছিল। অধ্যাপক গোবিন্দ সদাশিব ঘুরি এই বইটিও শঙ্করীবাবু আমাকে বলেন এবং উপহার দিয়েছিলেন। এই বইটি অনেকে চোখেই দেখেননি, ইন্ডিয়ান সাধুস, অসাধারণ বই। জিএস ঘুরি, শঙ্করবাবু নানা জায়গায় এই বইটিকে কোট করেছেন। সেইখানে একটি অধ্যায় আছে রামকৃষ্ণ বিবেকানন্দ। সেইখানে লিখছেন অধ্যাপক ঘুরি, সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস has now come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life. এমন কোন সন্ন্যাসী সঙ্গ পাওয়া যাবে না বর্তমান ভারতে যারা সেবা কাজের মধ্যে যুক্ত নেই।
সেবাই যে আমাদের বাঁচার মূল মন্ত্র, সেবাই যে আমাদের অন্য স্তরে উন্নীত করে, সেবার মধ্যে দিয়েই একটি মানুষ নিজের জীবনকে উপলব্ধি করে, সেটি স্বামীজি বারবার বলেছেন। মহীশূরের মহারাজা বাড়ির কয়েকটা ঘর খুলে দিয়েছেন, দরিদ্র ছেলেমেয়েরা পড়াশোনা করবে। স্বামীজি লেক লুসার্নে আছেন, সাথে সঙ্গী পল ডয়েসান, তিনি স্বামীজির সঙ্গে থাকতেন কারণ দুজনে সংস্কৃত ভাষায় কথা বলতেন বলে। স্বামীজি রাজাকে চিঠি লিখলেন তাকে অভিনন্দিত করে। এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। এর ইংরেজিটি ভারী সুন্দর। দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রানজিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। তারপর প্রার্থনা করলেন রাজার জন্যে, দারিদ্র এবং অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন আরো গভীরভাবে অনুভব করে। এই যে ভারতীয়ের জন্য মন গভীরভাবে অনুভব করা, এ তো আমাদের দেশে ছিল না। স্বামীজি বলছেন কয়েকটি গ্র্যাজুয়েট এবং কয়েকটি রাজা মহারাজা দিয়ে দেশ চলতে পারে না। সাহেবরা যেহেতু আমাদের মাথার মধ্যে ইংরেজি শিক্ষাটি ঢুকিয়ে দিয়েছিল এবং উডস ডেসপ্যাচে বলা হলো ক্লার্ক এডুকেশন, ফলে আমরা ভুলেই গেলাম আমাদের দেশকে, আমাদের দেশের ইতিহাসকে, দেশের মানুষকে। যারা সাহেবদের সঙ্গে মিশলেন, যারা শিক্ষার আলো পেলেন, যারা কলকাতার 1817 সালে তৈরি করা হিন্দু কলেজে পড়লেন, তারাই মনে করলেন আমরা শিক্ষিত। আর সাধারণ মানুষের দিকে কেউ তাকালো না। তাদের চোখের জল কাঁদতে কাঁদতে শুকিয়ে গেল, তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। তাদের যে গায়ে ধুলো জমেছে, তাদের মাথায় ছাদ নেই, তাদের পরনে বস্ত্র নেই, পেটে অন্ন নেই, এদের কথা কেউ ভাবলো না। স্বামীজি চিঠিতে লিখছেন, পড়েছ পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, অজ্ঞান, মূর্খ, কাতর, এরাই তোমার দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। আরো ভয়ঙ্কর কথা বলে ফেললেন, যে নিজে নরকে গিয়ে পরের মুক্তি চায়, সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। আর যে পারবে না, সে তফাৎ হয়ে যাও এই বেলা ভালোই ভালোই। সেই চিঠিতে লিখছেন, তিনি আসছেন যারা তাঁর সেবা করবে, না তাঁর সেবা নয়, গরিব গুর্ব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন। তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন, মুখে সরস্বতী বসবেন। আর যারা নাস্তিক, অবিশ্বাসী, নরাধম, বিলাসী, তারা আমাদের ঘরে কি করছে, তার এই বেলা ভালোই ভালোই চলে যাক। রামকৃষ্ণ আন্দোলনকে ক্রিস্টোফার ইশারুট বলেছেন আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন। স্বামী গম্ভীরানন্দজির একটি বই আছে, এখন পাওয়া যায় না, হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। তার ভূমিকা লিখেছিলেন ইশারুট, এবং সেই ভূমিকায় তিনি বলছেন যে রামকৃষ্ণ আন্দোলনের কথা, যে আন্দোলন মানুষের যন্ত্রণাকে অনুভব করেছে এবং কমানোর চেষ্টা করেছে। স্বামীজি ঢুকিয়ে দিলেন সেই যন্ত্রণা, যে তোমার দায় রয়েছে, এই সমাজের প্রতি তোমার দায় থেকে গেছে। So long millions live in hunger and ignorance, I hold every educated Indian a traitor, who having been educated, nursed into luxury but the heart's blood of the downtrodden, thousands of toiling poor, never even pays the least heed to them. হরিদাস বিহারী দাস লেখা, দেশাইকে লেখা বিখ্যাত চিঠি, যে যতদিন এখানে মানুষ অভুক্ত থাকবে, আমি শিক্ষিত মানুষদের বিশ্বাসঘাতক বলে মনে করি। যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে, তাদেরকে ফিরেও কেউ তাকায় না। এই যে বিবেকানন্দ, একে আমরা তো মনে স্থান দিলাম। কেঁপে গেল ব্রিটিশ সাম্রাজ্যের ব্রিটিশ অফিসাররা। 1909 সালে তারা স্কটল্যান্ড ইয়ার্ড একটি রিপোর্ট দিল যে এই যে শ্রীরামকৃষ্ণ তিনি মা বলছেন, সেটি তার ব্যক্তিগত দেবতা নন। শ্রীরামকৃষ্ণের মা হচ্ছে ভারত মাতা। এবং হুলিয়া বের করা হলো স্যার চার্লস টেগার্ট, যিনি তখন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এখনই গদাধর চট্টোপাধ্যায় ওরফে শ্রীরামকৃষ্ণকে গ্রেপ্তার করো। তিনি অনেক আগে চলে গেছেন। এবং এই ঘর যেখানে আমরা আজ আলোচনা করছি, আমার মাস্টারমশাই লাডলিমোহন রায়চৌধুরী পুলিশ রিপোর্টে রামকৃষ্ণ মিশন একটি বক্তৃতা দিয়েছিলেন। স্বামী লোকেশ্বরানন্দজি তখন রয়েছেন, তিনি সভাপতিত্ব করেছিলেন, এবং অসাধারণ একটি গ্রন্থ। এবং সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে সাহেবরা ভয় পেয়েছে। সিডিশন কমিটিতে আরও ভয় পেল,
জাস্টিস রাওলাটের নেতৃত্বে সিডিশন কমিটি, সেখানে দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলা। অনেকে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ছিলেন বিপিনচন্দ্র পাল, ছিলেন অরবিন্দ ঘোষ, ছিলেন সিস্টার নিবেদিতা। কারুর কথা তারা বলল না, তারা দুটি লোকের কথা বললেন গদাধর চট্টোপাধ্যায় ওরফে শ্রীরামকৃষ্ণ, তিনি মানুষের মধ্যে শ্রদ্ধার ভাব ঢুকিয়ে দিচ্ছেন। আর বিবেকানন্দ মৃত্যুর পর ভয়ঙ্কর হয়ে উঠেছেন। বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান ওয়েন হি ওয়াজ অ্যালাইভ। সাহেবরা বাঙালির একটা সংজ্ঞা দিয়েছিল সিডিশন কমিটির রিপোর্টে। বাঙালি কারা? ধুতি ক্ল্যাড, ইংলিশ স্পিকিং, এফিমিনেট বেঙ্গলি। এই যে বাংলার সংজ্ঞা। তারা ধুতি পরে, তারা ইংরেজি জানে এবং মেয়েলি স্বভাব। কারণ তারা ভয় পেয়েছিল বাঙালিদের। এবং বিপ্লব আন্দোলনের কি সশস্ত্র আন্দোলন, কি নিরস্ত্র আন্দোলন, একজনকে বলা যাবে না যিনি বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হননি। রামকৃষ্ণ বিশ্বাস, তার ফাঁসি হয়ে গিয়েছিল। ক্রেগ বলে একজন অত্যাচারী অফিসার ছিলেন, তাকে বোমা মারতে হবে। ভুল করে তারিণী চৌধুরী বলে একজনের গায়ে বোমা লাগে, তিনি মারা যান। রামকৃষ্ণর ফাঁসির হুকুম হয়। আলিপুর সেন্ট্রাল জেলে তিনি বন্দী ছিলেন। চট্টগ্রামের মানুষ কলকাতার বেথুন কলেজে চট্টগ্রামের একটি কন্যা দর্শনশাস্ত্র পড়তে এসেছিলেন, তার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি মেয়েদের মধ্যে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম হয়েছিলেন এবং ছেলে মেয়ে মিলিয়ে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেন। অসাধারণ বাঁশি বাজাতেন। তার কাছে একটা চিঠি এলো যে রামকৃষ্ণের পরিবার এত দরিদ্র, তাদের পক্ষে আসা সম্ভব নয়, জেলে তিনি কেমন আছেন দেখতে। ফলে তুমি যদি গিয়ে দেখা করো। প্রীতিলতা গিয়েছিলেন রামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। প্রথম যেদিন যান সেদিন একটা স্বামীজির মুখ লাগানো ব্রোচ পড়ে গিয়েছিলেন। রামকৃষ্ণ চিঠি লেখেন যে আমি অত্যন্ত খুশি হয়েছি যে তুমি স্বামীজির মুখের ছবির ব্রোচ পড়ে এসেছিলে। মনে রাখবে, বিবেকানন্দ হচ্ছেন ভারতবর্ষের মরাল অ্যান্ড স্পিরিচুয়াল গুরু, লিডার। তিনি গুরু বলেননি, তিনি লিডার বলেছিলেন। মরাল অ্যান্ড স্পিরিচুয়াল লিডার। স্বামীজি অদ্ভুতভাবে ভারতের প্রাণবায়ুটা ধরে ফেলেছিলেন। বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস, ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস। আধ্যাত্মিকতায় দেশটাকে ভরিয়ে দাও। আধ্যাত্মিকতা মানে ঘণ্টা নাড়া নয়। আধ্যাত্মিকতা মানে নিরামিষ খাওয়া নয়। আধ্যাত্মিকতা মানে মন্দিরে যাওয়া নয়। আধ্যাত্মিকতা মানে একটা গভীর জীবনবোধ যা আমাদের শেখায় আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। এই আধ্যাত্মিকতা যতক্ষণ না আসবে ততক্ষণ রাজনৈতিক স্বাধীনতার কোনো মূল্য নেই। স্বামীজিকে বলা হয়েছিল কংগ্রেসে যোগদান না কেন? বলে যোগ দিলেই দেশ স্বাধীন হবে। তোরা সেই স্বাধীনতা রাখতে পারবি? এবং স্বাধীনতার ৭৫ বছর পরে আমরা হাড়ে হাড়ে বুঝি আধ্যাত্মিকতা নেই বলে গোটা দেশটা বেতালে পা পড়ছে তাদের। কারণ আমাদের সেই জীবনবোধটা নেই। আমরা মানুষকে সম্মান করতে জানি না, ভালোবাসতে জানি না, চোখের জল মোছানোটা যে জীবনের অবশ্য কর্তব্য সেটা ভাবি না, নিজেদের অহংকারে ডুবে থাকি। এবং তার ফলে কি হয়? তার ফলে দেখা যায় সে এখাটের বিখ্যাত কথা, হ্যাভিং এভরিথিং হ্যাড নান। যতই উচ্চ পদে থাকা যায়, যতই নাম যশ হোক না কেন, মুখে কোনো হাসি নেই। তার কারণ হচ্ছে জীবনকে আলিঙ্গন করতে শিখি না আমরা। বিবেকানন্দের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। প্রথম হার্ট অ্যাটাক হয় 1895 সালে ইংল্যান্ডে। তার বর্ণনা দিয়েছেন তার মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ। কথা বলতে বলতে হাত পা ঠান্ডা হয়ে গেল। একজন আমেরিকান সাংবাদিক সেখানে এসছেন। স্বামীজি চুপ করে বসে রইলেন। তারপর দেখা গেল আস্তে আস্তে শরীর আবার নর্মাল হয়ে গেল। সেই প্রথম হার্ট অ্যাটাক। আনট্রিটেড ডায়াবেটিস, দুটো পা ফুলছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, টোটাল রেনাল ফেলিওর। বয়স তো 39, মৃত্যু দরজায় করাঘাত করছে। সিস্টার নিবেদিতা চিঠি লিখে জানতে চাইলেন কেমন আছেন। উত্তর দিলেন, এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। আমরা পারি করতে? আমরা পারি না। একটু জ্বর হলো, ফেসবুকে লিখতে শুরু করা হলো, কি ওষুধ খাবো বলুন। সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বিভাগীয় প্রধানরা মন্তব্য শুরু করলেন, এই ওষুধ খান, সেই ওষুধ খান, ইত্যাদি ইত্যাদিতে। স্বামীজির এই যন্ত্রণা, এত কষ্ট, তাও তিনি বলছেন এত কাজ করতে হয়। কাদের জন্য কাজ? ফিরে এসছেন ঢাকা থেকে 1901 সাল। শিষ্য বলছেন স্বামীজিরও বিশ্রাম নিন না। সবাই সে কথা বলছে। স্বামীজি একটি অসাধারণ কথা বলেছিলেন, তিনি যাকে কালী বলতেন সে দেহের মধ্যে ঢুকে গেছে।
আমাকে থির হয়ে বসতে দেয় না, কাজ করিয়ে নিয়ে বেড়ায়। আরেকটি অভিজ্ঞতার কথা শিষ্যকে বলেছিলেন যে কাশীপুরে একদিন তিনি ছুঁয়ে দিলেন, তার একটা ইলেকট্রিক শকের মতো মনে হলো, দেহে সেই অনুভূতি হচ্ছে। তাকে বলতে যাব দেখি তিনি কাঁদছেন, তোকে সব দিয়ে আমি ফকির হলাম। এই যে শ্রীরামকৃষ্ণ সবটা দিয়ে দিলেন, কি দিয়ে দিলেন? জীবনের একটি মহাশিক্ষা, যে সমন্বয় করতে পারে সেই লোক। একটা পার্সোনালি ডেভেলপমেন্ট কিসে হয়? যদি সিনথেটিক মাইন্ড হয়, সে যদি সবাইকে নিয়ে চলতে পারে, সব মতকে গ্রহণ করতে পারে, এবং সেটাই তো ভারতীয় দর্শন। স্বামীজি শিকাগোর বক্তৃতায় বলেছিলেন, আই এম প্রাউড টু বিলং টু এ রিলিজিয়ন ইন হুজ সেক্রেট ল্যাঙ্গুয়েজ দি সংস্কৃত দি ওয়ার্ড এক্সক্লুশন ইজ আনট্রান্সলেটেবল। উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়নস অ্যাজ ট্রু। জীবনে দেখিয়ে গেছেন সেটা। বলছেন তো আমার মতো অসাম্প্রদায়িক কেউ নেই, এবং এমন একটা জীবন তৈরি করেছিলেন যে জীবন অনুসরণযোগ্য। মানুষের জন্য যে এত কাঁদা যায়, মানুষের জন্য যে এত ভাবা যায়, মানুষই তার জীবনের সব কিছু। আই এম দ্য সার্ভেন্ট অফ দ্যাট গড হুম দ্য ইগনোরেন্ট বাই মিস্টেক কলস ম্যান, লিখছেন অলি সেরাবুলকে। কাশ্মীর থেকে লিখছেন স্বামী ব্রহ্মানন্দজিকে, গরুতে মিথ্যে কথা কয় না, দেলে চুরি করে না, বিগ্রহ ব্যভিচার করে না। তুমি 8 ঘন্টা ঘন্টা নাড়ো, 4 ঘন্টা জপ করো, মধু তার কি, তাতে কি এসে যায়? ওই যে কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো। স্বামী অখণ্ডানন্দজির কাজের কথা বলেছেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1 মে 1897। অখণ্ডানন্দজি 15 মে 1897 মহুরা গ্রামে সারগাছি তাতে অনাথ আশ্রম খোলেন এবং নিয়ত সেবা করে যান অনাথ বাচ্চাদের। স্বামীজিটি বারবার চেয়েছেন বারবার যে মানুষের সেবা করেই তুমি তোমার জীবনটাকে পূর্ণ করো, এবং সেই সেবার মধ্যে সেই সেবা কেমন হবে তারও একটা সংজ্ঞা দিয়েছেন। সাহায্য দাও, সেবা দাও, তোমার যা দেবার আছে তুমি দিয়ে দাও, সাবধান বিনিময়ে কিছু চেও না। এই বিবেকানন্দকে মন ছাড়ার কোথাও জায়গা দেওয়া যায় না। যত দিন যাচ্ছে দেখবেন স্বামীজি ছড়িয়ে পড়ছেন চারদিকে। পাশ্চাত্যে একটি বই বেরিয়েছে রুথ হ্যারিসের লেখা, গুরু টু দ্য ওয়ার্ল্ড, লাইফ অ্যান্ড লেগাসি অফ বিবেকানন্দ। গুরু অফ দ্য ওয়ার্ল্ড না, গুরু টু দ্য ওয়ার্ল্ড। আমেরিকাতে একটি ডকু ফিচার বেরিয়েছে, আমেরিকাস ফার্স্ট গুরু, এবং আরেকজন লিখেছিলেন বহুদিন আগে, কলম্বাস ডিসকভার্ড দ্য সয়েল অফ আমেরিকা অ্যান্ড বিবেকানন্দ ইটস সোল। যেখানেই আমেরিকায় গিয়েছিলেন স্বামীজি, ইংল্যান্ডে যেখানেই গিয়েছিলেন, সেখানেই প্রথমবার তাকে মাথায় তুলে নেচেছিল। দ্বিতীয়বার ইংরেজদের চক্রান্তে ইংরেজরা সরে যায়, কিন্তু আমেরিকায় যে গিয়েছিলেন, আমাদের দুর্ভাগ্য যে গুডউইন মারা গেছেন। গুডউইন যদি বেঁচে থাকতেন, স্বামীজির যে দ্বিতীয়বারের আমেরিকায় সাফল্য, আরও 10 খণ্ড কমপ্লিট ওয়ার্কস বেরোতো। কারণ একটা বক্তৃতাও গোটা পাওয়া যায় না। মারি লুইবার অসীম চেষ্টা করে কয়েকটি বক্তৃতার শুধু মাথায় কিছু অংশ পেয়েছিলেন। গুডউইন যদি থাকতেন আমরা গোটা বক্তৃতা পেতাম। একটি ছেলে, তার বয়স তখন 35 বছর, তিনি কলম্বো টু আলমোড়া, এই বক্তৃতা যদি আমরা পড়ি, এই বক্তৃতা তো পাগল না হওয়া ছাড়া কিছু করার নেই। এই বক্তৃতার মধ্যে কি করে আমি আমার দেশকে ভালোবাসবো, আমার সমন্বিতি, মাই প্ল্যান অফ ক্যাম্পেইন, 4 ধরনের শিক্ষার কথা বলছেন। প্রথমে বলছেন ধর্মদান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, তারপর অন্নদান। ধর্মদান মানে হচ্ছে মরাল অ্যান্ড সোশ্যাল ট্রেনিং, কারোর হলো না। আমরা মরাল সায়েন্স ক্লাসে পড়াই হলো, শেষ হয়ে গেল। মরাল ট্রেনিং নেই বলে আমরা ব্যক্তিগত জীবনে এত অসৎ, আর সোশ্যাল ট্রেনিং নেই বলে সমাজে কিভাবে বাঁচতে হয় আমরা জানি না। যে কোনো দিন রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, দেখবেন মানুষ বিদিশার মতো হাঁটছে, গাড়ি বিদিশার মতো চলছে। স্বামী রঙ্গনাথানন্দজি যখন গোলপার্কের সম্পাদক মহারাজ ছিলেন 1965-66 সালে, স্বামীজির জন্ম শতবর্ষের বছর 3 পরে, তিনি প্রত্যেক বুধবার কলেজের ছাত্রদের এইখানে রাজযোগ পড়াতেন এবং সাথে সাথে কি করে স্বামীজি প্রচার করতে হয় এবং সোশ্যাল অ্যান্ড মরাল এটিকেট শেখাতেন। তো একজন সেই ক্লাসে নিয়মিত যেতেন, এখন অনেক বয়স হয়েছে। তিনি বলতেন, মহারাজ বলতেন, তুমি যখন কালেকটিভ লাইফ লিড করছো, তোমরা ট্রেনে করে যাচ্ছ, বাসে করে যাচ্ছ, যদি তুমি বিবেকানন্দকে ভালোবাসো, তুমি সেখানেও তোমার সোশ্যাল এটিকেটটা মেনটেন করবে। যে কোনো দিন মেট্রোয় যান, বিরাট এক ব্যাগ নিয়ে একজন উঠলো,
ব্যাগের মধ্যে কম্পিউটার, ল্যাপটপ, তার জলের বোতল, টিফিন, আপনি বসে রয়েছেন, ব্যাগটাকে কাঁধ থেকে খুলে নামালেও না মাটিতে, আপনার মুখে যে ব্যাগটা ঘষে যাবে এই বোধটাই নেই আমাদের মরাল ট্রেনিং নেই। বিবেকানন্দকে অবজ্ঞা করার তো প্রত্যেক দিন আমরা তার একটা হেভি প্রাইস দিচ্ছি, যে আমরা অবজ্ঞা করলাম বিবেকানন্দকে। পড়া হলো, 2-4টে পাতা পড়া হলো, জীবনে রিটায়ারমেন্টের পর কিছু করার নেই, দুম করে দীক্ষা নিয়ে নেওয়া হলো, বাড়িতে ছবি থাকলো, সেখানে স্বামীজি ঠাকুরমার ছবিতে একটা ফুল দিয়ে ঘুষ দেওয়া হলো যেন ছেলের ইনক্রিমেন্টটা এবার ঠিক হয়, এইখানে আমরা আটকে গেলাম। এই মানুষটিকে পদে পদে কাজে লাগাতে হবে, কারণ আমাদের বাঁচার কোনো উপায় নেই যদি আমরা মনের প্রসারণ না ঘটাতে পারি। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, লাভ ইজ এক্সপ্যানশন, সেলফিশনেস ইজ কন্ট্রাকশন। সো লাভ ইয়োর ফেলো মেন বিকজ দ্যাট ইজ দি ল অফ লাইফ। কাকে চিঠি লিখেছিলেন? রাজা পিয়ারি মোহন মুখোপাধ্যায়কে, যিনি বিবেকানন্দ শুধু কায়স্থ হওয়ার জন্যে সেই বক্তৃতাটিতে বলেছিলেন যাব, সভাপতিত্ব করব, কিন্তু একবারও স্বামী বিবেকানন্দ বলবো না, বলবো ভাই বিবেকানন্দ। এই অপমান সহ্য করেও তাকে বলেছিলেন প্রসারণ জীবন, সংকোচন মৃত্যু। এবং সেই চিঠিতে বলছেন যে ভারতীয় বিদেশে যায় সে দেশের অসীম উপকার করে, কারণ সে শিখে আসে। একের পর এক চিঠিতে বিদেশ থেকে তার গুরু ভাইদের লিখছেন, তোমরা অর্গানাইজেশন জানো না, আমি তোমাদের শিখিয়ে দেবো। এবং কেমনভাবে অর্গানাইজেশন করতে হয় স্বামী যদি চিঠি পড়েন দেখবেন ওটা যে মডেল। এবং সে অর্গানাইজেশনে বলছেন যখন চিঠি আসবে তার উত্তর দিতে হবে, পরিষ্কার জায়গায় জল রাখতে হবে, পরিষ্কার কাপড় পরতে হবে, যারা দেখা করতে আসেন তার সঙ্গে কথা বলতে হবে। এবং সাথে সাথে বলছেন ও কিছু জানে না, ও কিছু পারে না, আর একটু মুচকি হাসি যে কোনো প্রতিষ্ঠানের ভেঙে পড়ার পক্ষে এইটুকুই যথেষ্ট। কি চোখ! দেখেছিলেন তো কলকাতাটাকে। বারবার লিখছেন লুকোনো বদমাইশি, গুপ্ত জুয়াচুরি যেন আমাদের মধ্যে না থাকে। বলছেন তো আমরা আগুনকে বহন করে বেড়াচ্ছি, দুর্ভাগ্যই তোমরা সেই আগুনটাকে ছুঁতে পারছো না, তোমরা এখন সেই ছেঁড়া ন্যাতা ধরে টানাটানি করছো। আবার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল অর নাথিং। আমাদের মৌলিক হতে হবে, মৌলিক চিন্তার উপর জোর দিয়েছিলেন বিবেকানন্দ। কলকাতা বক্তৃতায় বলেছিলেন উই মাস্ট গো আউট, শো লাইফ or face that degrade and die, nothing short of this is my ideal. স্বামীজি অদ্ভুতভাবে যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছেন। বাস্তবিক স্বামীজি চর্চা শুরু হয় 1980 সাল থেকে। তার আগে স্বামীজির জন্ম শতবর্ষে তখন যুব সম্মেলনের ধারণা ছিল না। তখন যে কিছু মানুষ স্বামীজি চর্চা করতেন না তা নয়, কিন্তু স্বামীজি চর্চা ব্যাপকভাবে হয়নি। 1980 সালে স্বামী বীরেশ্বরানন্দজি, রামকৃষ্ণ মঠ মিশনের তদানীন্তন অধ্যক্ষ মহারাজ, তিনি একটি বই লেখেন মাতৃভূমির প্রতি কর্তব্য। এবং নজরুল মঞ্চ, তখন তো ওপেনার থিয়েটার, সেখানে একটি যুব সম্মেলন হয় এবং যুব বক্তারা প্রবীণ বক্তাদের সঙ্গে, অভিজ্ঞ বক্তার সঙ্গে বক্তব্য রাখতে শুরু করেন। 1985 সালে বেলুড় মঠে আন্তর্জাতিক যুব সম্মেলন হয়। এবং এখন কোথায় স্বামীজি গিয়ে পৌঁছেছেন? এমন কোনো দিন নেই যেদিন কোনো না কোনো কলেজে, কোনো না কোনো স্কুলে স্বামীজির আলোচনা হচ্ছে না। এবং মজার বিষয় এই যে বহু তরুণ তরুণী তারা স্বামীজির পত্রাবলী পড়ছেন। আমি উদ্বোধন কার্যালয়ে প্রায় যাই, স্বামীজি মহারাজের সঙ্গে কথা বলি, পত্রাবলী যারা পড়ছেন তরুণ তরুণী তারা কিনছেন। 2024 সালে যে বইমেলা হয়েছিল, রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য বিক্রি হয়েছে 50 লক্ষ টাকার, 5 টাকা নয়। যারা কিনেছেন তারা পড়ছেন, নতুনভাবে বিবেকানন্দের আলোয় আলোকিত হতে চাইছেন। তার কারণ আমরা সবাই জানি এই বস্তুবাদ আমাদের বেশি দিন আনন্দ দেয় না। আপনি চাইলেও দুটো ঘড়ি হাতে পড়তে পারবেন না, পাগল বলে লুম্বিনী পার্কে পাঠিয়ে দেবে। চাইলেও দুটো জামা পরতে পারবেন না, চাইলেও ঘরময় জামা কাপড় সাজিয়ে রাখতে পারবেন না। আর এখন কারুর সময় নেই যে আর চোখে আপনি কি পড়েছেন সেটা দেখে তারিফ করার। কিন্তু ভালোবাসার এমন একটা ভাষা আছে, মনকে স্পর্শ করার এমন একটা জাদু আছে, সেটি স্বামীজি শিখিয়েছেন। ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইউর হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট। যদি মস্তিষ্ক এবং হৃদয়ের সংঘাত হয়, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও। 1963 সালে স্বামীজির জন্ম শতবর্ষে গোলপার্কের অসাধারণ বই বেরিয়েছিল, স্বামী বিবেকানন্দ সেন্টিনারি মেমোরিয়াল ভলিউম।
অনেক মানুষ সেখানে লিখেছিলেন, অনেক পণ্ডিত লিখেছিলেন। একজনের লেখা স্বামী ডক্টর চেলিসেভ, তখন তো রাশিয়ায় প্রকাশ্যে ধর্মাচরণ নিষিদ্ধ, তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, স্বামী বিবেকানন্দ হিউম্যানিস্ট, পেট্রিয়ট অ্যান্ড ডেমোক্র্যাট। লেখাটা শেষ করছেন এই বলে, মেনি ইয়ার্স উইল পাস, many generations will come and go. Vivekananda in his time will become distant past. But never will there fade the memory of a man who always dreamed of a better future of his people and all mankind. Like a rocky cliff protecting a coastal valley from the effects of ill winds and waves, Vivekananda fought relentlessly and selflessly against the enemies of his motherland. Together with the Indian people, the Soviet people who know some of the work of Vivekananda highly revere this great Indian humanist, patriot and democrat and impassioned fighter for the better future of his people and all mankind. এই হচ্ছেন বিবেকানন্দ। মানুষ যখনই রক্তাক্ত হবেন, মানুষ যখনই অপমানিত হবেন, মানুষকে যখনই আঘাত করা হবে, অত্যাচার করা হবে, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছবেন এবং কিছু মানুষের হৃদয় আলো জ্বেলে দিয়ে মানুষকে নতুন পথ দেখাবেন। লিটন স্টার্চি জোসেফিন ম্যাকলাউডের দেওয়া ল্যালিকের তৈরি করা বিবেকানন্দের মূর্তিটি তার পড়ার টেবিলে রেখেছিলেন। প্রতিদিন সেখানে এসে আলো পড়তো, তিনি দেখতেন না। একদিন বিকেল সন্ধ্যের মুখে এসে দেখেন যে সূর্যের আলো সেই মূর্তির ওপর পড়েছে। তিনি জোসেফিন ম্যাকলাউডকে লিখেছিলেন যে ল্যালিকের তৈরি করা স্বামীজির মূর্তি আমার পড়ার টেবিলে রাখা আছে। যখন প্রতিদিন সূর্যের আলো এসে এখানে পড়ে, তখন মনে হয় কোনো অন্তর্নিহিত জ্যোতি মূর্তিটিকে জ্যোতির্ময় করে তুলেছে। জোসেফিন ম্যাকলাউড স্বামী অশোকানন্দজিকে বলেছিলেন, নেভার সে বিবেকানন্দ ওয়াজ, সে বিবেকানন্দ ইজ। বিবেকানন্দের কোনো মৃত্যু নেই। যত মানুষ এগিয়ে যাবে, যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে, যত মানুষের সেবা করতে চাইবে, যত চোখের জল মোছাতে চাইবে, সেই সেবার, সেই ভালোবাসার একটা অঙ্ক আছে। সেই অঙ্কটির নাম বিবেকানন্দ এবং সেই অঙ্ক মানুষ আস্তে আস্তে রপ্ত করছে, সেই পথে যাচ্ছে এবং সেবা করে নিজেরা কৃতার্থ এবং ধন্য হচ্ছে। পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একটু বসুন। এরকম সুন্দর একটি ভাষণ এই সন্ধ্যায় উপহার দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি বক্তাকে। আমার খুব প্রিয়। উনি মাঝে মাঝে অনেক কিছু বলে ফেলেন আবেগের বশে, সেগুলো স্বামীজিকে ভালোবাসেন বলে বলে ফেলেন। আজকে অবিশ্রান্তভাবে বর্ষার বাড়ি ধারা পড়লো মনে হবে যেন বিবেক বাণীর ধারা বর্ষণ করা হলো অবিচ্ছিন্নভাবে। আমি ভাবছিলাম বসে বসে যে এরপরে কি আসবে, মানে কে যেন জুগিয়ে দিচ্ছেন। তা আন্তরিকতার সঙ্গে স্বামীজিকে পড়লে এবং স্বামীজিকে প্রচার করলে এটি সম্ভব। এবং তার বাচনভঙ্গি, তার স্মৃতিশক্তি বহুদিনের অভ্যাসের ফলে এক নতুন মাত্রা পেয়েছে এবং বিবেকানন্দকে সার্বিকভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের বক্তব্যগুলি তারই ভাষায় তিনি বলেছেন, তারই ভাষায়। এবং আপনারা যদি তার সাতখণ্ডে স্বামী বিবেকানন্দের যে আবিষ্কার
দেশে এবং বিদেশে এবং তার প্রভাব একটু যদি পড়েন দেখবেন শঙ্করীবাবুর বাংলার অধ্যাপক শুধু ছিলেন তা না, তিনি সাধারণ কথাগুলোকে কি অসাধারণভাবে পরিবেশন করেন, আমাদের মনে গেঁথে যায়। তারই কিছু হীরকখণ্ড বক্তার মুখ থেকে আমরা শুনতে পেলাম। আমরা খুশি। আমার এই মুহূর্তে সত্যেন দত্তের একটি কবিতার লাইন মনে পড়ছে। সত্যেন দত্ত অক্ষয় দত্তের নাতি তো, রবীন্দ্র পরিবেশে ওরা মানুষ, কিন্তু সেই প্রভাব কাটিয়ে দেখুন লিখছেন, জনমিলা হেতা বিবেকানন্দ দেশ আত্মার কুণ্ঠা হরি, এ রাজপুরীর পথের ধুলিরে কহি মরা রাজেশ্বরী। দেশ আত্মার কুণ্ঠা হরণ করে তিনি জন্মেছিলেন এই রাজপুরীতে। এর প্রতিটি পথের ধুলি আমাদের কাছে পবিত্র। সেই যুগে কিন্তু এইসব ধারণা এসেছিল। সেই যুগে এইরকম মানুষও ছিলেন, এত আবেগময় কথা এবং সত্য ভাষণ বলতে পারেন। উনি একটা জায়গা ছেড়ে দিয়েছেন, সেটা বললে পরে একেবারে সুন্দর এফেক্ট তৈরি হতো। সেটা হচ্ছে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় ওনার বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। তা আসলে স্বামীজি যখন বাইরে বেরিয়ে গেছেন, এটা কি অজ্ঞাতবাস বলা হয়। সে অজ্ঞাতবাসের সময়টি তিনি নিজেকে যে কিভাবে তৈরি করেছেন সেটা কেউ বুঝতে পারেননি। সভা বাজারের রাজবাড়ির সম্বর্ধনা সভায় তিনি এই প্রথম তার জন্মস্থানে কলকাতাতে প্রথম পাবলিক স্পিচ দিলেন এবং তার প্রথম অংশ উনি উদ্ধার করলেন শ্রুতি থেকে, আমরা শুনলাম। এবং প্রত্যেকটা শব্দ কয়েনিং কি অপূর্ব হয়েছে এবং সকলে অবাক হয়ে শুনছিলেন। আমরা শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরও নাকি কোনো একটা কোণে দাঁড়িয়েছিলেন, আমি একটা কোথায় পড়েছিলাম জায়গা না পাওয়ায়। তা এটা একটা উন্মোচন হয়েছিল। তখন তারা বুঝলেন যে বিবেকানন্দ কী জিনিস, এই নরেন দত্ত কী জিনিস। তাকে ভাই বলা হবে, সন্ন্যাসী বলা হবে না। স্বামীজি কিন্তু তার উত্তরও দিয়েছেন, আমি খুশি। কিন্তু আমি তো আমার নিজের লোকের মধ্যে আছি, সেখানে আবার এত বাজবিচার কেন? আমি তাদেরই একজন। এই পথের ধুলোতে আমি খেলা করেছি, গড়াগড়ি দিয়েছি। সেই পথের ধুলি আমাদের আজ প্রণম্য। সেই পথের ধুলিকে আমরা মাথায় তুলে নিই। ব্যাপারটা বক্তৃতা দেয়া নয়, আপনারা ভেতর থেকে পরিবর্তিত হয়ে যান। ভেতর থেকে কোথাও দুঃখ, দারিদ্র, যন্ত্রণা, রোগ শোক, অভাব অনটন দেখলে পরে হয় এককভাবে নয় সমবেতভাবে নিজেরা সেগুলো দূর করার চেষ্টা করুন। নিজেরা যে যন্ত্রণা পেতে চান না, সেই যন্ত্রণার মধ্যে কাউকে পড়তে দেখলে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে বিবেক বাণীর স্পর্শ আমাদের হৃদয়ে লাগবে, জাগবে। আপনি কতখানি ত্যাগ করতে পেরেছেন, নিজের অর্জিত সম্পদ কতখানি ত্যাগ করতে পারে, এর একটা কোয়ান্টিফিকেশন আছে। ইউ হ্যাভ টু ডু দ্যাট। দ্যাট ইজ দ্য টেস্ট। বক্তৃতা শুনলেন, স্বামীজি বক্তৃতাগুলো দিয়ে ইন্সপায়ার করে, আমরা যথেষ্ট ইন্সপায়ার্ড, কিন্তু ইন্সপিরেশনটা মাথার থেকে আর বাইরে বেরোচ্ছে না, মাথাতে রয়ে গেল, জমে গেল। কিছু করতে হবে। হিসেব রাখবেন যে আমি 15 লাখ টাকা এই বছর খরচ করেছি,
যে এতজন লোক পড়তে পায়নি, পড়তে পারছিল না, পড়িয়েছি। এতজন লোক চিকিৎসা করতে পারেনি, চিকিৎসার ব্যাপারটা দেখেছি। এতজন লোক ঘর নেই, বাড়ি নেই, থাকবার জায়গা নেই, তাদের সে ব্যবস্থা করে দিয়েছি। এইগুলো আমরা করেছি। এবং আমি যদি নিজে না পারি, সবটা আমার যদি সামর্থ্যে না সম্ভব হয় করা, আমি অন্যদের নিয়ে আসবো, ডাকবো, যে ইন্সপায়ার করবো, করুন। প্রতিদিন কিছু না কিছু ত্যাগ স্বীকার করুন, সেবামূলক কাজ। এই ছাড়া কিন্তু দারিদ্র যাবে না, সার্বিকভাবে যাবে না। এটা সরকার একা করতে পারে না। স্বামীজি ইন্সপায়ার করে গেছেন আমরা এক একজন এইভাবে মানুষ হই, এইভাবে তার কর্ম তার যে যোগ, যাকে সেবাযোগ বলে এসেছি, সে ব্রত পালন করি। এছাড়া আর কি গতি আছে আমাদের? বক্তৃতা শুনেছেন, ইন্সপায়ার্ড হয়েছেন। দারিদ্র সমস্যাকে দূর করতে হবে। তার লেখাপড়া শিক্ষার সমস্যা আছে, তার লেখাপড়া যারা শিখতে চায় শেখাতে হবে। আমার নিজের ছেলে মনে করে, আমার নিজের রক্ত, আমার নিজের ভাই, এইটা মনে করে, এটা যেন হৃদয় গেঁথে যায়। বক্তৃতা যদি নাই পারেন, শুনেছেন তো, যথেষ্ট হয়েছে। একটি মানুষ আপনাদের ইন্সপায়ার করে গেলেন। ছোটবেলা থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় মানুষ, তার কাছ থেকে এটাই আমরা আশা করি। ভালো বলেছেন, কিন্তু রিয়েল টেস্ট আপনাদের জীবনে, এটি স্বামীজির কাজ, এটা করুন। আপনার আশেপাশে যারা আছে তাদের অভাব যেন না থাকে, তাহলেই সমাজ কিন্তু উন্নত হবে। সমাজের অর্থাৎ মানুষের কল্যাণ, সর্ববিধ কল্যাণ। তারা হয়তো ঠাকুরকে মানে না, স্বামীজিকে মানে না, মাকে মানে না, কিন্তু তাদের অন্তর্যাতনা তো রয়েছে। খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, ঘর নেই, ঘর দিয়ে জল পড়ছে, কত দুঃখ। আমাদের নেই, আমরা শান্তিতে আছি, কিন্তু কিছুই তো রেখে যেতে পারবেন না। All your accumulations are for subsequent distribution. Only the fool do not know that. আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না। কারোর জন্য কোনো বিশাল ফরচুন তৈরি করে রেখে যাওয়া, সেটাও আমাদের কাজ নয়। সবাই নিজের ভাব অনুযায়ী বেড়ে উঠবে। আপনি কাউকে কিছু দিয়ে করতে পারবেন না, কিন্তু এই আইডিয়াটা ইনবর্ন হয়ে আছে আমাদের ভেতরে, যে আমার নাতির জন্য কিছু করে রেখে যেতে হবে। নাতি এখানে নেই, নাতি আমেরিকায় থাকে, কোনোদিন আসবেও না, তার জন্য জমিয়ে যাচ্ছে। এ পাগলামি ছাড়া কিছু না, ছেলেও আসবে না। এসব করুন। যার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য তার একটা পার্ট আপনি স্বামীজির সেবাতে দেন। এরা তো লিভিং গডস বলছি, তো আমরা তো তা ভাবি না। আমরা আমাদের কাজের মেয়েদের বা কি ভাবি? কাজের মেয়ে, আপনার বাড়িতে যে কাজের মেয়েটি থাকে, তাকে আমি অনেক বাড়িতে যাই, গিয়ে দেখলেই বুঝতে পারি এটি বাড়ির কাজের মেয়ে। তার পোশাক আশাক তেমন উজ্জ্বল নয়, তার পায়ের চটিটাও তেমন ভালো নয়। বলবে এত সব করা যায় না, এত সব দেখা যায় না। তাহলে কি দেখা যায়, কি করা যায়? তার ছেলে মেয়ে পড়াশোনা করে কিনা, অসুখ করেছে ছেলের, চিকিৎসা হচ্ছে না,
আপনাদের বারবার বলেছে প্রয়োজনের তুলনায় আপনারা খুব অল্প একটু কিছু দিয়েছেন। তারা এইভাবেই মানুষ হচ্ছে, এইভাবেই তারা মরবেও। কিন্তু মাঝখান থেকে কি হলো জানেন? মাঝখান থেকে স্বামী বিবেকানন্দ তিনি আমাদের জীবনে মরে গেলেন। You have to keep him alive in your own heart. That is the message. Thank you.